নবম শ্রেণীর আজকে চতুর্থ অধ্যায়ে আমার লেখালেখি ও হিসাবের এই পর্বে আজকে আমি আপনাদের সাথে স্প্রেডশিটের কাজগুলো দেখাবো, স্প্রেডশিট বিশ্লেষণ নিয়ে। তো স্প্রেডশিটের যে আসলে বেসিক গুলো আছে, বেসিক কাজকর্ম হচ্ছে আমি আপনাদেরকে বলবো না, মানে বেসিক যে কথাবার্তা, আমি আপনাদেরকে শুধু প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাবো, অর্থাৎ এ টু জেড সকল প্র্যাকটিক্যাল দেখাবো। আমি আগেই বলে দিচ্ছি, তার মানে বইয়ে আপনার যত প্র্যাকটিক্যাল আছে আপনি আমার এই ভিডিওর মাধ্যমে সকল কিছু শিখতে পারবেন খুব সহজে। তো স্প্রেডশিটটা কিভাবে পেয়ে যাবেন? আপনার ল্যাপটপে বা কম্পিউটারে আপনি উইন্ডোজ বাটন প্রেস করলে এরকম আপনার হোম মেনুটা আসবে, তারপর সেখানে আপনি স্প্রেডশিট বা এক্সেলটা, এই যে দেখেন ই সিরিয়ালে গেলে আপনি এক্সেলটা পেয়ে যাবেন, অথবা এখানে সার্চ বারে ক্লিক করবেন এক্সেল, EXCEL এক্সেল। দেখেন আমার এক্সেলটা এসে গেছে। এখন যদি আমি ওপেনে ক্লিক করি তাহলে আমার এক্সেলটা কিন্তু ওপেন হবে। তো আমার এটা দেখেন নতুন একটা শীট ওপেন হয়ে গেছে এবং এখানে লেখা আছে বুক 1 এক্সেল। এটা যে টাইটেল বারে নামটা আছে সেটা বুক 1 লেখা আছে। এখন আপনি যদি এটাকে সেভ করতে চান তাহলে জাস্ট এখানে সেভে গিয়ে এখানে যে একটা নাম আছে নামটা দিন। ধরুন আমরা প্র্যাকটিস দিচ্ছি, PRACTIC প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস লিখে যেখানে সেভ করব পাথটাকে দেখিয়ে দিব। তো আমার ডকুমেন্ট আছে, আমি ডকুমেন্টই রাখতেছি, তারপর সেভ করে দিচ্ছি। এখন যদি খেয়াল করেন এই যে এক্সেলের যে এক্সটেনশন অর্থাৎ ফাইল এক্সটেনশন হচ্ছে .xlsx। এটা আপনাদের অনেক সময় এমসিকিউতে আসে, তো আশা করি আপনারা এখন পারবেন এক্সেলের যদি এক্সটেনশন বলা হয় অথবা ফাইলের ফরম্যাট বলা হয়। এরপর আমরা যদি পুরো এক্সেল শিটটা দেখি তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে আমি যেরকম বলেছি ঠিক সেরকমই কতগুলো মেনু আছে, মেনুর আন্ডারে অনেকগুলো টুলস আছে এবং এই প্রত্যেকটিকে আলাদা আলাদাকে বলা হয় রিবন, ঠিক আছে। আর এটাকে বলা হয় ফর্মুলা বার এক্সেলে, এবং এই পুরোটাকে বলা হয় এক্সেল শিট, ঠিক আছে, এক্সেল শিট। তো এগুলোকে বলা হয় এক একটা কলাম, এগুলোকে বলা হয় এক একটা কলাম, এবং এই যে 1 2 3 আছে এগুলোকে বলা হয় এক একটা রো। এক্সেলে এরকম অনেকগুলো রো আছে এবং কলাম আছে, আমি সঠিক জানি না, ঠিক 65,000 না কত সম্ভবত এক্সেলে এই ধরনের রো কলাম আছে। এটা আপনার ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবেন। আর এখন আমি হচ্ছে আপনাদেরকে বইয়ের যে 60 পেজ আছে অর্থাৎ 60 নম্বর পেজে এখানে দেখানো হয়েছে যে স্প্রেডশিট ব্যবহারের কৌশল, সরি 61 নং পেজে, সেখানে আমরা এক্সেল শিটের যে মৌলিক ধারণাগুলো আছে সেখানে মানে বলা হয়েছে। এবং আজকে আমরা শিখব যে এক্সেলে কিভাবে গুণ করতে হয়, কিভাবে ভাগ করতে হয়, বা এক্সেট্রা এক্সেট্রা কিভাবে পার্সেন্টেজ বের করতে হয়, ঠিক আছে। তো প্রথমে ওরা আপনাদেরকে দেখিয়েছে 61 পেজে, সেটা হচ্ছে গুণ করা, কিভাবে গুণ করতে হয়। যেমন আচ্ছা এখানে আরেকটা কথা বলি, এক্সেলে প্রত্যেকটা ফাইলের আন্ডারে অনেকগুলো শীট অ্যাড করতে পারবেন। এই যে নিচে আমি যখন ক্লিক করি এখানে অনেকগুলো শীট দেখাচ্ছে, আপনি যত ইচ্ছা তত করতে পারবেন, এবং আপনি চাইলে শীটের নাম চেঞ্জ করতে পারবেন। শীটের উপর যদি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করেন তাহলে সেটা মানে এডিট করার অপশন আসবে, এবং পুরোটাকে সিলেক্ট করে যেমন আমি যদি দিই নেম তাহলে এটার নাম হয়ে গেছে নেম শীট, ঠিক আছে। এরপর শীট 1 2 3 4 এভাবে আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। তো এক্সেলের এখানে প্রথম পেজে আপনাদের একটা গুণ দেওয়া আছে। তো আমি গুণটা করে দেখানোর জন্য আমার আগের একটা ফাইল খুলবো, যেহেতু এগুলো লিখতে প্রচুর সময় লেগে যায় আমি আগের একটা ফাইল খুলে রাখি, আমি আপনাদের জন্য করে রেখেছি, এবং এটার নাম দিয়েছি আমি ক্লাস 9 চ্যাপ্টার 4, ঠিক আছে। তো আমরা প্রথমে যদি দেখি, দেখেন মাসিক বাজার খরচ দেওয়া আছে, আমি এটাকে একটু এক করে নিই। দেখেন এটাকে আমি একটু মার্জ অ্যান্ড সেন্টার দেওয়া আছে, আমি সেটাকে মার্জ সেল করে নিলাম। আচ্ছা সরি, এটাকে মার্জ সেন্টার আছে, তো এটাকে আমরা ধরেন মার্জ এক মার্জ অ্যাক্রস দিলে হচ্ছে না, যদি মার্জ সেন্টার দিই আচ্ছা তাহলে এমন আসে। তাহলে খেয়াল করুন এটাকে আমরা একটু যদি পাশে সরিয়ে দিই ট্যাব দিয়ে, আচ্ছা সরানো যাচ্ছে না, এটাকে তাহলে আমরা মাঝেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে মাঝে দেওয়া আছে, এটা এখন মানে সবগুলো মার্জ হয়ে গেছে, যেমন আমি মার্জ এন্ড সেন্টার করে দিয়েছি, তো এই জন্য আপনি চাইলে এটা কালারটা চেঞ্জ করে দিতে পারেন, যেমন আমি যদি রেড দিই তাহলে এটা রেড হয়ে যাবে, অথবা এখানে সিলেক্ট করে আমি যদি এই অন্য একটা কালার দিই তাহলে সে ওই কালারটা নিয়ে নেবে, যেমন ঠিক আছে আমি এটা করে দিলাম। এখন এটাকে বোল্ড করে দিই, ঠিক আছে, যাতে জিনিসটা ফুটে ওঠে, চোখে চোখে লাগে আর কি ভালোভাবে। এখন দেখেন বোল্ড হয়ে গেছে। আপনি চাইলে এটা ফন্টও চেঞ্জ করে দিতে পারেন, যেমন আমি যদি অন্য কোনো ফন্ট ইউজ করি, বাংলা কোনো ফন্ট আছে এখানে, বাংলা ফন্ট, এই যে যেমন মাসিক বাজার খরচ এসে গেছে। এখন আপনি চাইলে এই কালারটাকেও চেঞ্জ করে দিতে পারেন, আমি যদি ব্ল্যাক করে দিই তাহলে এমন আসবে। আর যদি বড় করতে চান এখানে এই যে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের আমরা ইচ্ছা মতো বড় করে রাখতে পারি। এরপর আপনি যদি সেলগুলোকে বড় ছোট করতে চান, এগুলো কিভাবে লিখবেন সেটা দেখাবো কিছুক্ষণ পর। সবগুলোকে সিলেক্ট করবেন, করে জাস্ট এভাবে টানলে সবগুলো সমানভাবে কিন্তু বড় হবে, দেখেন সবগুলো সমানভাবে বড় হবে। আর যদি পুরোটা সিলেক্ট না করে একটা একটা টানেন তাহলে একটা একটা হবে।
একটা একটা, যেটা খুবই বিরক্তিকর আর কি। আমরা একসাথেই করব, আমরা এগুলাকে সমান রাখতেছি, দেখেন সমান রাখলাম এবং এখানে লিখলাম মাসিক বাজার খরচ। এই কালারটাকে একটু চেঞ্জ করে দিই, কালারটা হচ্ছে ফুটে উঠতেছে না তো এই জন্য। এবার হচ্ছে দেখেন আপনাদের যে 61 পেজে দ্রব্যের নাম আছে, দাম আছে, পরিমাণ, খরচ, ফলাফল আছে, ঠিক আছে। তো আমরা এটাকে ইনপুট করলাম, ইনপুট করার পর আমরা এখন হিসাব করব। আপনাদের এখানে যেটা দেওয়া আছে দ্রব্যের নাম, এগুলো কিন্তু 2 নাম্বার রোতে দেওয়া আছে সবগুলো, ঠিক আছে, এবং কলাম আমি যেরকম রেখেছি সেরকমই আছে। এখন আমরা এখানে দেখবো যে কিভাবে গুণ করতে হয়। সবার আগে বলে দিই, এক্সেলে আপনি গুণ করুন, যোগ করুন বা বিয়োগ করুন, ভাগ করুন, যেটাই করুন আপনাকে অবশ্যই ইকুয়াল টু দিয়ে অর্থাৎ সমান চিহ্ন দিয়ে কিন্তু কাজটাকে শুরু করতে হবে। তার মানে আমরা যদি এখন প্রোডাক্ট বা গুণ করি তাহলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই ইকুয়াল টু দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে আমাদের চালের দাম দেওয়া আছে 44 টাকা, চাল হচ্ছে 40 কেজি এবং চালের খরচ কত সেটা বের করতে বলছে। তাহলে নিশ্চয়ই আমরা 1 কেজি চালের দাম যদি 44 টাকা হয়, 60 কেজি 40 কেজি চালের দাম কত হবে আমরা নিশ্চয়ই জানি, জাস্ট দুইটাকে গুণ করে দিলে হয়ে যায়। তো অ্যাকচুয়ালি কিভাবে গুণ করবেন, এখানে ফর্মুলা বারে খেয়াল করেন, আপনি লিখবেন ইকুয়াল টু, তারপরে আমাদের এটা আছে কত, বি আছে, কলাম হচ্ছে বি এবং রো হচ্ছে 3, তার মানে দামটা হচ্ছে B3 তে, ঠিক আছে। এবং এরপর হচ্ছে আমরা স্ট্যাটিক চিহ্ন বা গুণ চিহ্নটা দিয়ে দিব। দিয়ে আমরা এখন কোনটা ইউজ করব, এবার হচ্ছে আমাদের পরিমাণ আসবে, পরিমাণ হচ্ছে কত কেজি, 40 কেজি, তার মানে এটা আছে C3 তে। অর্থাৎ এই সেল যদি, এই সেলের যদি আইডি বলি, এগুলোকে বলা হয় এক একটা সেল, এই সেলের যদি আইডি বলি তাহলে এটা হচ্ছে C3, তাহলে ইনটু C3 দিব। এই যে দেখেন, তাহলে আমি লিখলাম ইকুয়াল টু B3 ইনটু C3 এবং আমরা এখানে কিন্তু কি মানে খরচটা বের করবো। আপনি চাইলে খরচটা এখানে না, আপনি চাইলে খরচটা অন্য জায়গায় বের করতে পারেন। যেমন আপনি যদি এই ঘরে বের করেন তাহলে ফর্মুলাটা ঠিক এই ঘরে, অর্থাৎ সেলটাকে সিলেক্ট করে ফর্মুলা এই ঘরে ইনপুট দিলে সে এখানে রেজাল্ট নিয়ে দিবে, এরপরে এন্টার দিলে দেখেন রেজাল্টটা এসে গেছে। এভাবে হচ্ছে আপনি কাজগুলো করতে পারেন এক্সেলে, ঠিক আছে। এখন এরপর আরেকটা ঘর দেখাচ্ছে যে ফলাফল, মানে এটাই তো ফলাফল, ঠিক না। তো এটাকে আবার এখানে দেখিয়ে দিচ্ছে আর দেখিয়ে দেওয়া হয়েছে আর কি। তো এখন খেয়াল করেন, তাহলে আমরা কিন্তু প্রোডাক্ট বা গুণ করাটা কিন্তু বুঝে গেলাম। এখন আমরা আরেকটা প্রোডাক্ট শিখতে পারি, দেখেন এখানে আরেকটা ভিন্ন রকমের প্রোডাক্ট দেখানো হয়েছে ফলাফলে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, আচ্ছা 30,97,600, এটা কিভাবে আসলো। এটাকে আমরা কিন্তু যদি নরমালি গুণ করতাম, যেমন আমি এসএল এ যদি গুণ করে দেখাই তাহলে আমরা কি লিখতাম, ইকুয়াল টু লিখতাম, তারপরে লিখতাম সেল আইডি, তার মানে B3, তারপরে আবার ইনটু, তারপর আবার লিখতাম C3, আবার ইনটু, এরপরে লিখতাম D3, নরমালি এভাবে করতাম এবং এন্টার দিলে দেখেন কি আসে, একই রেজাল্টটা আসলো, কিন্তু দুইটা গুণ কিন্তু দুই রকম, খেয়াল করেন। এটা হচ্ছে একটা ফর্মুলা এবং এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। তো আপনি যদি অনেকগুলোকে একসাথে গুণ করতে চান তাহলে জাস্ট কি করবেন, ইকুয়াল টু প্রোডাক্ট লিখে প্রথমে যেই ঘর আছে সেই ঘরটা, মানে সেই ঘরের আইডিটা লিখবেন, এরপর আমরা এখান থেকে যে ইস্টু চিহ্নটা আছে সেটা অ্যাড দিব, এরপর একেবারে লাস্ট যে ঘরটা গুণ করতে চান, অর্থাৎ এর ভিতরে যতগুলো ঘর থাকবে সবগুলো একসাথে গুণ হবে। এটা হচ্ছে একসাথে গুণ করার সিস্টেম। দেখেন এ মাথা থেকে একদম ঠিক এ মাথা পর্যন্ত সে কভার করেছে, এই জন্য এগুলোকে সিলেক্ট করে দিচ্ছে, কিন্তু যখন আমি এটা দিই তখন কিন্তু সে ওইভাবে দেখাচ্ছে না যে কত থেকে কত, তখন আমরা নির্দিষ্ট পরিমাণ সংখ্যাগুলোকে গুণ করতে পারি, কিন্তু যখন এখানে সিলেক্ট করি তখন আমাদেরকে কিন্তু দেখিয়ে দেয় যে আমরা কত থেকে কত আইডি পর্যন্ত গুণ করেছি। তো আশা করি আপনারা এটা বুঝে গেছেন যে কিভাবে এক্সেলে গুণ করতে হয়। তার মানে আপনি যখন প্রোডাক্ট অর্থাৎ নির্দিষ্ট রেঞ্জের গুণ করবেন তখন আপনাকে দিতে হবে ইকুয়াল টু প্রোডাক্ট এবং ওই রেঞ্জটা দিতে হবে, প্রথমটা এবং শেষটা, এবং মাঝে দিতে হবে আপনাকে ইস টু সাইনটা ইউজ করতে হবে, ঠিক আছে। এরপর আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এক্সেলে ঘনকের আয়তন যে বের করলো আপনাদের এখানে, ঘনকের আয়তনে যে আমি শীট 2 তে চলে যাই, ঘনকের আয়তন, সেখানে লেংথ বা দৈর্ঘ্য দেওয়া আছে, উইথ বা প্রস্থ দেওয়া আছে, এরপরে দেওয়া আছে উচ্চতা, হাইট। আমরা জানি ঘনকের তল হচ্ছে কিন্তু 6টা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এবং ঘনকের আয়তনের সূত্র হচ্ছে সবগুলো, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে। তো এখানে আমরা তাহলে গুণ করব কিভাবে, ইকুয়াল টু প্রোডাক্ট A3 ইনটু C3, অথবা আপনি আলাদা আলাদা ভাবে করতে পারতেন, তখন আমি যেভাবে করলাম আর কি। তাহলে কি লিখবো আমরা তখন, A3 ইনটু B3 ইনটু C3, এভাবে লিখে যদি এন্টার দিই তাও কিন্তু 8400 আসবে। কিন্তু এভাবে করার সুবিধা হলো আমরা নির্দিষ্ট একটা রেঞ্জ সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে হইলে নির্দিষ্ট রেঞ্জ না, এখানে আপনি আপনার ইচ্ছা মতো গুণগুলো করতে পারবেন।
তাহলে আমরা দুই ধরনের গুণ কিন্তু শিখে গেলাম এক্সেলে, অর্থাৎ কিভাবে ম্যানুয়ালি গুণ করতে হয় আর কিভাবে আমরা নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে গুণ করতে পারি। ঠিক আছে, এখন আমরা আরেকটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে এক্সেলে কিভাবে যোগ বিয়োগ করতে হয়। এটা কিন্তু আপনাদের বইয়ে দেওয়া নাই, তাহলে যোগ বিয়োগটা করার জন্য অবশ্যই আপনাকে এটা বুঝতে হবে যে কিভাবে এক্সেলে যোগ বা বিয়োগ করতে হয়। একই রকম সুন্দর সহজ সিস্টেম, যেমন আমি এই খরচটাকে যদি যোগ করি, জাস্ট সেল আইডি লিখবো এবং মাঝে যে কি আছে গুণ চিহ্ন আছে সেটাকে তুলে আমরা যোগ চিহ্ন এনে দিব। যেমন শিফট যখন প্লাস দিলাম তখন কি আসে দেখেন, তখন দুইটাকে যোগ করলে 84 আসতেছে। একইভাবে যদি বিয়োগ করেন জাস্ট কি করে দিবেন, বিয়োগ সাইনটাকে অ্যাড করে এন্টার করে দিবেন। তাহলে বিয়োগ সাইন কোথায় পাবেন আপনি, যোগ চিহ্নের পাশে, অর্থাৎ ইকুয়াল টুর পাশে কিবোর্ডে রয়েছে। একইভাবে আপনি এক্সেলে যোগ বিয়োগ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা শিখবো এক্সেলে কিভাবে ভাগ করতে হয়। তো ভাগ করার একটা সিস্টেম আছে, যেমন আমি এখানে সেল আইডি ধরতেছি 6 ধরতেছি, এটা বোঝাবো কিছুক্ষণ পরে বোঝাবো। যেমন এখানে আমি দিলাম 60 আর এই সেলে লিখলাম শুধু 10। ঠিক আছে, তাহলে এসএল এর আইডি হচ্ছে কত আমাদের A6 আর এসএল এর আইডি হচ্ছে B6। ঠিক আছে, এখন আমরা এই ঘরে এটাকে ভাগ করব, অর্থাৎ 60 কে 10 দ্বারা ভাগ করলে কিন্তু 6 আসে। তো এটাকে এক্সেলে কিভাবে করবেন, জাস্ট ঘরটাকে সিলেক্ট করবেন, এরপর ফর্মুলা বারে ইকুয়াল টু প্রেস করবেন, তারপর A6 আমাদের আইডি হচ্ছে A6, এরপর ভাগ সাইনটা দিবেন, ভাগ সাইন দিলাম, তারপর হচ্ছে আমাদের কত আছে B6, এরপর জাস্ট এন্টার করলে আপনার রেজাল্টটা এসে যাবে। যেমন দেখেন 6 এসে গেছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি এক্সেলে ভাগ করতে পারেন। তো আপনাদের 62 পৃষ্ঠাতে একটা অঙ্ক দেওয়া আছে, যে এখানে মাসিক আয় দেওয়া আছে দেখেন 36,000 টাকা আর দিন সংখ্যা দেওয়া আছে 15। ঠিক আছে, তো এখন বলছে যে দৈনিক আয় কত হবে। দৈনিক আয় বের করাটা খুবই সহজ, তাহলে তার যে মাসিক আয় আছে সেটাকে আপনি দিন সংখ্যা দ্বারা ভাগ করলেই তো কি চলে আসবে, ডেইলি তার কত টাকা আয় সেটা আমরা পেয়ে যাব। ঠিক না, তো একই কাজটাই করলাম, ইকুয়াল টু সেল আইডি লিখলাম 3600 অর্থাৎ A3, তারপরে এটার আইডি লিখলাম দিন সংখ্যা অর্থাৎ B3, তারপর আমরা দৈনিক আয়টা বের করে ফেললাম। ঠিক আছে, এখন সবচেয়ে আসল জিনিসটা সেটা হচ্ছে শতকরা নির্ণয়। ঠিক আছে, তো এটা আপনাকে বুঝতে হবে। যেমন এটার জন্য আমি একটা নতুন আগের প্র্যাকটিস শিটটা নিয়ে নিচ্ছি। যেমন আমরা কিন্তু জানি, তো এখন দেখেন যেমন 100 এর 20% কত, 100 এর 20% হচ্ছে 100 ইন্টু 20%, তাহলে কি দাঁড়াবে 100 ইন্টু 100/20, তার মানে 100 কাটা গেলে 20, অর্থাৎ 100 এর 20% কিন্তু 20, আবার 200 এর 20% 40। তাহলে এটাকে আমরা কিভাবে এক্সেলে বের করতে পারি এখন সেটা শিখবো। যেমন আমি এখানে লিখলাম 200, তারপর এখানে লিখলাম 20। ঠিক আছে, এখন এখানে আমি রেজাল্টটা বের করব। তাহলে আমরা ফর্মুলা বারে ইনপুট করবো। তাহলে শুরুতে আমাকে ইকুয়াল টু দিতে হবে, এরপর সেল আইডি দিতে হবে। এখানে সেল আইডি কত আছে A1, ঠিক না, তাহলে A1 দিলাম। এরপর আমরা যেহেতু পার্সেন্টেজ বার করব, ঠিক আছে, পার্সেন্টেজ বের করার জন্য কিন্তু গুণ চিহ্ন দিতে হয়, তাহলে গুণ দিলাম কিবোর্ডে, তারপর আছে 20 মানে 20% বের করব। ঠিক না, তাহলে 20টা হচ্ছে কত আইডি B1, তাহলে আমি B1 লিখলাম। এখনো কিন্তু কাজ শেষ হয়নি, এখন কিন্তু আপনাকে পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আপনি B1 দিয়ে অবশ্যই কিবোর্ডে Shift 5 দিবেন, Shift 5। আচ্ছা আমার এটা সিলেক্টেড হয়ে আছে, আমি একটু পার্সেন্টেজটা তুলি। এই যে Shift 5 যখন দিয়েছি আমি, তখন আমাকে পার্সেন্টটা শো করলো। এখন যদি আমি এন্টার করি তাহলে দেখেন 200 এর 20% 40 দেখালো। ঠিক এভাবে আপনি পার্সেন্টেজ বের করতে পারেন। এখন আপনাদের বইয়ে একটা শতকরার অঙ্ক দেওয়া আছে, আমরা সেটা দেখি। সেখানে আমাদের কর নির্ধারণের একটা অঙ্ক দেওয়া আছে, আমরা এগুলো ইনপুট করলাম আগে থেকে। এখানে আমাদের ঘর আছে আয়, করের হার, কর মানে তো বুঝেন অর্থাৎ খাজনা আর কি। ঠিক না, এরপর হচ্ছে করের, এখানে কি লিখলাম আমি, করের পরিমাণ লিখি নাই। আচ্ছা দেখি পরিমাণটা আসে কিনা, পরিমাণ সম্ভবত এখানে লেখা যায় না। আচ্ছা আসছে, ঠিক আছে, রাইট, এসে গেছে। তাহলে করের পরিমাণটা আমি এখানে লিখলাম। এরপর আমাদের বইয়ে কিন্তু 400 দেওয়া আছে। ঠিক আছে, এটা বাংলা হয়ে গেছে দেখতেছি, এটাকে 400 দিলাম আমি। আচ্ছা আবারও বাংলা হয়ে যাচ্ছে, এটা কোনো সমস্যা না, বাংলা হইলেও সমস্যা না, আপাতত আমরা বুঝতে পারলে হইলো। তাহলে আমরা 400 লিখলাম। ঠিক আছে, এরপর করের হার লিখলাম 15, হার মানে কিন্তু পার্সেন্টেজ হবে। ঠিক আছে, তার মানে 400 এর 15% কত এটা বের করব। তাহলে আমরা যদি এই ঘরে ধরেন এই ঘরে রেজাল্ট বের করবো এখন, তাহলে কি করব, প্রথমে ইকুয়াল টু দিব, তারপর সেল আইডি 400 এর সেল আইডি হচ্ছে কত A3, তাহলে আমরা A3 দিলাম। এরপর হচ্ছে ইনটু দিব,
এরপর কিন্তু করের হার, তার মানে হার বলছে যেহেতু পার্সেন্টেজ দিতে হবে, তাহলে 15% হবে, তাহলে B3 হবে। এটা সেল আইডি কিন্তু B3, আপনি খেয়াল করেন এটা হচ্ছে B3, তাহলে B3 আমি তুললাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে পার্সেন্টেজটা তুলবো, তাহলে শিফট 5। এখন যদি এন্টার করি তাহলে দেখেন 60 বের হয়ে গেল, যেটা এখানে আমি বের করলাম আর কি। তো আমি এটাকে ডিলিট করে দিলেও দিতে পারি, এখান থেকে দেখাতে পারি, যেমন দেখেন তাহলে আমরা করের হারটা বের করে ফেললাম, অর্থাৎ 400 টাকায় সে 15% যদি কর দেয়, করের পরিমাণ হচ্ছে 60। ঠিক এই একই বিষয়টা আমরা কিন্তু কোথায় পেয়ে যাচ্ছি, এক্সেলে পেয়ে যাচ্ছি। তো আপনারা যদি স্ক্রিনের ডান পাশে খেয়াল করেন তাহলে দেখেন যে আমি অঙ্কটা করে দিয়েছি, সেটা হচ্ছে 400 এর 15% কিভাবে করলাম, 400 ইন্টু 15%, তারপরে 400 ইন্টু 100/15, তারপর 4 আর 15 গুণ করলে হচ্ছে 60%। এরপর আপনাদের আরেকটা অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে, আপনাদের আরেকটা অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে ঠিক 62 পৃষ্ঠাতেই, যে ক্রয় মূল্য 1200 টাকা হলে 16% লাভে বিক্রয় মূল্য কত। এই ধরনের অঙ্কগুলোর জন্য আগে আপনাকে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। তো আপনি যদি আমার স্ক্রিনে দেখেন তাহলে এখানে আমি অঙ্কটা করে দিয়েছি, দেখেন সেটা হচ্ছে 16% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 16 হবে, স্বাভাবিক, এটা ঐকিক নিয়ম, আপনারা বুঝেন, প্রাইমারি থেকেই করে আসতেছেন। 1 টাকা হলে ভাগ হবে অর্থাৎ কমে যাবে, 1200 টাকা হলে আরো বেশি হবে অর্থাৎ বেড়ে যাবে, তাহলে গুণ হবে উপরে, এবং সেখানে পাচ্ছি 1392 টাকা। এখন এই জিনিসটা এক্সেলে আমরা কিভাবে বের করব সেটা খুব সহজ, দেখেন তাহলে ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, আর এখানে বলা হয়েছে যে তার লাভ হয়েছে 16%, তাহলে আমরা এখানে চাইলে লিখতে পারি, যেমন আমি যদি লিখি ক্রয় মূল্য, তারপর এখানে লিখি লাভ, ঠিক আছে, লাভ, লাভের পরে আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য কত বের করতে বলছে, তাহলে বিক্রয় মূল্য লিখি, বিক্রয় মূল্য, আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি আর কি। তাহলে ক্রয় মূল্য ওরা বলছে 1200 টাকা, তাহলে আমি 1200 লিখলাম। এরপর লাভ বলছে 16, ঠিক আছে, লাভের হার 16% আর কি। তাহলে আমরা এখন বিক্রয় মূল্যটা বের করবো, তাহলে ইকুয়াল টু তুলবো, এরপর সেল আইডি লিখবো, এটা সেল আইডি হচ্ছে কত দেখেন, ক্লিক করলে বুঝতে পারবেন F2, তাহলে F2 এসে গেছে আমাদের। এরপর ইনটু আসবে, ইনটু দিলাম। এরপর এই সেল আইডিটা লিখবো, আপনি যা সিলেক্ট করলে সেল আইডিটা এখানে অটো ইনপুট হয়ে যাবে। সেল আইডি হচ্ছে কত, G2, তাহলে আমি G2 দিলাম। এখন আমরা যেহেতু কি বের করব, বিক্রয় মূল্য কত সেটা বের করব, তাহলে অবশ্যই কি বের করতে হবে, আমাকে পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আমি পার্সেন্টেজ দিই শিফট 5, এন্টার করলে দেখেন 192 টাকা আসলো, 192 টাকা আসলো। এটা হচ্ছে কি আসলো আমাদের, মানে 1200 এর 16% কত সেটা আসলো, অর্থাৎ 192। এখনো কিন্তু আপনার বিক্রয় মূল্যটা আসে নাই, আমার বিক্রয় মূল্যটা ঠিক এই ঘরে লেখাটা ঠিক হয় নাই, ঠিক আছে, এটা আমি এই ঘরে লিখি। এটা হচ্ছে মূলত মানে কত পার্সেন্ট লাভ সেটা আসলো আর কি, 192টা। তো বিক্রয় মূল্য তাহলে কত হবে, যেহেতু তার লাভ হয়েছে 192 টাকা 1200তে, তাহলে আমাদের নিশ্চয়ই এখানে হবে 1200 যোগ 192, এমন হবে না? তাহলে আমরা কি দিব, ইকুয়াল টু 1200 মানে হচ্ছে কত, F2, তাহলে F2, তারপর হচ্ছে প্লাস অবশ্যই, এরপর হচ্ছে H2, এরপর এন্টার করে দিলে দেখেন 1392 আমাদের এসে গেছে, যেটা আমি স্ক্রিনে পাশে দেখিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে হচ্ছে অঙ্কগুলো করে ফেলবেন আর কি। এরপর আপনাদের একটা এখানে কাজ দেওয়া হয়েছে, এই কাজটা আমি করে দেখাচ্ছি এখন। এখানে বলা হয়েছে যে মিস্টার চৌধুরীর মাসিক মূল বেতন হচ্ছে 16,500 টাকা, 55% হারে তিনি বাড়ি ভাড়া বাবদ ভাতা পান, ঠিক আছে, তার মানে হাউস রেন্ট হচ্ছে তার কত পার্সেন্ট, 55%। তাহলে আমরা 55%, আমি আচ্ছা এটাকে কিভাবে আসছে সেটা বুঝতে পারবেন কিছুক্ষণ পর। তারপর আছে তিনি যে কি পান, চিকিৎসা ভাতা পান, অর্থাৎ মেডিকেল ফি হচ্ছে তার 700 টাকা, এবং তার মোট বেতন থেকে কল্যাণ তহবিলে দেন, মোট বেতন করার পর প্রভিডেন্ট ফান্ড বা কল্যাণ তহবিলে দেন কত টাকা, 90 টাকা, এবং যৌথ বিমা বাবদ একটা চাঁদা দেন। এরপর বলছে তার নেট স্যালারি কত সেটা বের করতে। এটা খুব সহজ, প্রথমে আপনাকে প্র্যাকটিক্যালি অঙ্কটা চিন্তা করতে হবে। আপনি যদি আমার স্ক্রিনের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে আমি সুন্দর করে অঙ্কটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তাহলে প্রথমে আমাদেরকে টোটাল তার মূল বেতনের 55% বের করতে হবে। এটা কিভাবে করবো দেখেন, আমি প্রথমে এই ঘরটা লিখেছি, এই ঘরের সেল আইডি হচ্ছে A2। এখন আমরা হাউস রেন্ট বের করবো, বলছে মূল বেতনের 15%, ঠিক না, এই সরি 55%, তাহলে আমি মূল বেতন তুললাম ইকুয়াল টু দিয়ে, তারপর কি করলাম, ইনটু দিলাম 15%, এই যে 15 লিখলাম, পার্সেন্টেজ দিলাম, তাহলে আমার হাউস রেন্টটা বের হয়ে গেল। অথবা আমি যদি এটাকে ডিলিট করে আপনাদেরকে আবার দেখাই,
দেখেন আবার দেখেন, তাহলে প্রথমে কি তুলতে হবে, ইকুয়াল টু, আপনি পাশে অঙ্কটার দিকে খেয়াল করলে বুঝবেন। এরপর হচ্ছে এ টু দিলাম। এরপর বলছে মূল বেতনের 55%, তাহলে এটা মূল বেতনের 55% মানে হচ্ছে 16,500 এর 55%, তাহলে ইন্টু 55% দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম। এরপর যদি এন্টার করি দেখেন কত আসলো, 9,075, যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি পাশে, ডান পাশে খেয়াল করুন। এরপর হচ্ছে মেডিকেল ফি দেন তিনি 700 টাকা, মানে মেডিকেল ফি বাবদ 700 টাকা ভাতা পান, ঠিক আছে। এবার বলছে তার মোট বেতন হতে, আর মানে এখনো তো মোট বেতন বের হয়নি, এই তিনোটাকে যোগ করলেই তো মোট বেতন বের হবে, ঠিক না, যেটা আপনি এখানে পাশে অঙ্কে দেখতে পাচ্ছেন। তাহলে তিনোটাকে যোগ করে দেন, যেমন সেল আইডি A2 B2 C2 সবগুলোকে আমি যোগ করে দিলাম ইকুয়াল টু দিয়ে। যোগ করার পর আমাদের কি আসলো, এখানে টোটাল রেজাল্টটা আসলো, ঠিক আছে। এখন এখানে বলা হয়েছে যে মোট বেতন হতে 90 টাকা কল্যাণ তহবিল এবং যৌথ বীমা বাবদ চাঁদা প্রদান করেন, প্রদান বলছে, তার মানে তার থেকে এটা বিয়োগ হয়ে যাচ্ছে, মোট বেতন থেকে 90 টাকাটা কি হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে কি করবেন, প্রভিডেন্ট ফান্ড লিখলাম, এবং নেট স্যালারি যদি বের করতে চাই এই টোটাল টাকা থেকে প্রভিডেন্ট ফান্ডটাকে বাদ দিয়ে দিতে হবে। তার মানে সেল আইডি এটা হচ্ছে কত, এটা হচ্ছে ডি টু থেকে যদি আমরা E2 সেল আইডি কে বাদ দিয়ে দিই তাহলে তার নেট স্যালারি বের হয়ে যাবে, যেটা আমি এখানে করলাম। দেখেন নরমাল, একেবারে সহজ অঙ্ক। এটা লিখে যদি আপনি এন্টার করেন তাহলে দেখেন নেট স্যালারি কত বের হয়ে যাচ্ছে, এবং আমরা পাশে এটা আপনাদেরকে করিয়ে দেখিয়েছি। তা আমার মনে হয় না এত সহজে বোঝানোর পরও আপনারা এটা না বুঝে থাকবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আইসিটি নবম শ্রেণীর আইসিটির প্লেলিস্ট আছে সেটা চেক করে নেবেন, সকল অঙ্ক কিন্তু সকল চ্যাপ্টারের প্র্যাকটিক্যাল কিন্তু সেখানে দেখানো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।